কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে লেকচার 5 প্লেন ট্রাস্ট নিয়ে আমরা জানবো। ট্রাস্ট কত প্রকার, ট্রাস্ট জিনিসটা কি, ঠিক আছে? আমাদের চারপাশে কোন জিনিসগুলো ট্রাস্ট হিসেবে আমরা ব্যবহার করি, তার মধ্যে আমরা ক্লাসিফিকেশন গুলো দেখবো। এরপর ট্রাস্ট কিভাবে করতে হয়। ট্রাস্টের জন্য দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে জয়েন্ট মেথড আর একটা সেকশন মেথড। আমরা বেসিক্যালি আজকের লেকচারে জয়েন্ট মেথড নিয়ে জানবো। জয়েন্ট মেথড নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করবো আর বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি প্লেন ট্রাস্ট কাকে বলে, ট্রাস্টের সংজ্ঞাতে। আচ্ছা, সংজ্ঞা যাওয়ার আগে আমরা আগে কিছু উদাহরণ দেখি আমাদের চারপাশে ট্রাস্ট গুলা কি কি হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেডিয়াম বানানো আছে, এই যে মেম্বার গুলা, এই মেম্বার গুলা সবগুলো মিলে আপনার ট্রাস্ট। এই যে আপনার উপরে আপনার যে ইয়াটা দিছে, রুফটা দিছে, এই রুফটা তৈরি হয়েছে ট্রাস্ট দিয়ে। এখানে যে ব্রিজটা আছে, এই ব্রিজটাকে বলা হচ্ছে ট্রাস্ট, ঠিক আছে? ট্রাস্ট বোর্ড, ঠিক আছে? এই যে বিল্ডিং এর চারপাশে যে সাপোর্টটা দেওয়া আছে, মেইন সাপোর্টটাকে বলা হচ্ছে কি ট্রাস্ট বোর্ড। তারপরে এখানে আপনি গোল্ডেন ব্রিজ যেটা আছে এটাকেও কি বলা হয়, ট্রাস্ট বোর্ড। তাহলে এগুলো আমাদের চারপাশে যে উদাহরণগুলো দেখছি, এগুলো সবগুলো হইতেছে কি ট্রাস্ট, ঠিক আছে? ট্রাস্ট হচ্ছে মেইনলি দুইটা থাকতে পারে সাপোর্ট, অথবা দুইয়ের অধিক থাকতে পারে। আর সবগুলো মেম্বার কি একে অপরের সাথে আপনার জয়েন্ট দিয়ে লাগানো থাকে, ঠিক আছে? এই জয়েন্ট গুলো পিন সাপোর্ট হিসেবে কাজ করে। তো আমরা পিন সাপোর্ট কেও জিনিসটাও পরে শিখে নিব। এখন আমরা কন্টেন্ট গুলো দেখবো। আজকে আমরা ইন্ট্রোডাকশন পার্ট অর্থাৎ ট্রাস্ট কাকে বলে, ট্রাস্ট কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে জানবো। তারপর প্লেন ট্রাস্ট নিয়ে আলোচনা করবো, প্লেন ট্রাস্টের মধ্যে কি কি ট্রাস্ট আসতে পারে। তারপর হচ্ছে কিভাবে এটাকে ইউজ করব, ইউজ নিয়ে পড়বো। তারপর হচ্ছে জয়েন্ট মেথড নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো করবো, আর কিছু এক্সারসাইজ প্রবলেম লাস্টে দিয়ে দিব। সো ডেফিনিশনে চলে যাই। A truss is composed of cylinder members joined together at their end point. তাহলে কি বলা হলো, ট্রাস গুলো আপনার সিলিন্ডার মেম্বার। এই যে মেম্বার গুলো দেখতেছেন, এই মেম্বার গুলো হচ্ছে আপনার সিলিন্ডার মেম্বার। তাহলে ট্রাস হচ্ছে সিলিন্ডার মেম্বার দিয়ে তৈরি, যেগুলোর এন্ড পয়েন্ট গুলো আপনার কি জয়েন্ট করা থাকে। এই যে আপনার এই সিলিন্ডার মেম্বারের এন্ড পয়েন্ট এখানে জয়েন্ট, এই সিলিন্ডার মেম্বারের এন্ড পয়েন্ট এখানে জয়েন্ট। তাহলে প্রত্যেকটা ট্রাসের সিলিন্ডার মেম্বার গুলো কি আপনার লাস্ট এন্ডে এসে জয়েন্ট হয়ে থাকবে, ঠিক আছে? এই জয়েন্ট গুলো ওয়েল্ড করা থাকতে পারে অথবা গ্যাসেট প্লেটের মাধ্যমে লাগানো থাকে। গ্যাসেট প্লেট কি, এই যে প্লেটটা দেখতেছেন যেটা দিয়ে আপনার লাগানো হয়েছে, এটাকে বলা হচ্ছে গ্যাসেট প্লেট। তাহলে ইয়েল্ড করা থাকে, ইয়েল্ড মানে ইয়েল্ডিং আর কি, ঠিক আছে? ইয়েল্ডিং করে লাগানো থাকতে পারে অথবা কি গ্যাসেট প্লেটের মাধ্যমে লাগানো থাকতে পারে। তাহলে ট্রেস হচ্ছে এক প্রকার সিলিন্ডার মেম্বার, ঠিক আছে? যেগুলোর জয়েন্ট গুলা, যেগুলোর লাস্ট এন্ড গুলো জয়েন্ট দ্বারা লাগানো থাকবে। শেষ, ট্রাসের ডেফিনিশন এটুকুই। তাহলে এখানে কি বলা হলো, a simple truss is composed of triangles which will retain their shape even when removed from support. তাহলে সিম্পল ট্রাস হচ্ছে আপনার ট্রায়াঙ্গেল, অনেকগুলো ট্রায়াঙ্গেলের সাপেক্ষে কি বানানো থাকে, ঠিক আছে? তাহলে আপনি দেখেন এটা হচ্ছে আপনার একটা ট্রাস। তাহলে এটা কি এখানে আপনি ভাগ করলে এখানে কয়টা ট্রায়াঙ্গেল পাবেন? দুইটা ট্রায়াঙ্গেল পাবেন। তাহলে আমি যদি এখানে একটা কি দিয়ে দিই, এখানে একটা সিলিন্ডার মেম্বার দিয়ে দিই, এখানে আরেকটা সাপোর্ট দিয়ে দিই, সাপোর্ট না এটাকে সিলিন্ডার মেম্বারে বলা হয়, যখন আরেকটা মেম্বার দিয়ে দিব তখন এটা কি দুটো ট্রায়াঙ্গেল তৈরি করবে। তাহলে বলা হলো যে একটা সিম্পল ট্রাস ট্রায়াঙ্গেলস এর কম্পোজিশনে তৈরি, ঠিক আছে? যখন এটা থেকে আপনি সাপোর্ট মুভ করে ফেলবেন তখন সেটা কি, সেটার শেপ ঠিক থাকবে কিন্তু ট্রাস কিন্তু ভেঙে যাবে না, ঠিক আছে? তাহলে এই যে আমি এখানে কি করলাম, আরেকটা মেম্বার লাগিয়ে এটাকে দুটো ট্রায়াঙ্গেল দিয়ে বানিয়ে রাখ, মানে দুটো ট্রায়াঙ্গেল কম্পোজ করলাম। একটা ট্রাস অনেকগুলো ট্রায়াঙ্গেল থাকতেই পারে। তাহলে আমরা সিম্পল ট্রাস জিনিসটা কি বুঝলাম, যদি এখানে আপনার ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেল তৈরি হয়, সেগুলো হচ্ছে আপনার সিম্পল ট্রাস। এখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম বোঝার আগে আমাকে পিন সাপোর্ট কি রুলার সাপোর্ট কি বলে জানতে হবে। রুলার সাপোর্ট ক্যান সাপোর্ট এ স্ট্রাকচার ইন টু ডাইমেনশন। তাহলে এইখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পিন সাপোর্ট। পিন সাপোর্ট হচ্ছে দেখতে অনেকটা এরকম, এখানে কোনো চাকা নাই, এই জন্য এটাকে রুলার বলা হবে না, এটা শুধু পিন সাপোর্ট। পিন সাপোর্টে আপনার দুইটা সাপোর্ট নিতে পারে, দুই ডাইমেনশনে সাপোর্ট নিতে পারে, হরিজন্টালি নিতে পারে আবার ভার্টিক্যালও নিতে পারে। তাহলে আপনার মনে রাখতে হবে যে পিন সাপোর্ট কি, পিন সাপোর্ট আপনার হরিজন্টালি নিতে পারে আবার কি ভার্টিক্যালও নিতে পারে। তাহলে দুই ডাইমেনশন থেকে যদি লোড নিতে পারে, সাপোর্ট নিতে পারে, সেটা হচ্ছে পিন সাপোর্ট। আর রুলার সাপোর্ট কি, রুলার সাপোর্ট দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? ফল দিয়ে তৈরি। তাহলে রুলার সাপোর্ট ক্যান সাপোর্ট এ স্ট্রাকচার ইন অনলি ওয়ান ডাইমেনশন। তাহলে রুলার সাপোর্ট শুধু একটা ডাইমেনশনে কি করে আপনার সাপোর্টটা দিবে। তাহলে দুইটা দুইটা পার্থক্য আমরা এখানে বুঝি। পিন সাপোর্ট হচ্ছে দুটো ডাইমেনশনে লোড নেবে অথবা সাপোর্ট দিবে, আর রুলার সাপোর্ট শুধু একটা ডাইমেনশনে কি দিবে আপনার সাপোর্ট দিবে।
তাহলে এখানে আমরা ইন্ট্রোডাকশন পার্টে ট্রাস্ট নিয়ে আরো কিছু কথা বলা আছে, এগুলো একটু দেখি। A truss is an articulated skeletal structure which hinged or ball and socket joints. আচ্ছা, তাহলে ট্রাস গুলো হচ্ছে কি আপনার কিছু আর্টিকুলেটেড স্ট্রাকচার, অর্থাৎ যে সিলিন্ডার মেম্বার গুলো বলা হলো এগুলো আপনার হিঞ্জ করা থাকে বল অথবা সকেট জয়েন্টের সাথে, ঠিক আছে? যেটা আপনি এই গ্যাসেট প্লেটের কথা শুনছেন, তো গ্যাসেট প্লেট হচ্ছে যেমনি সকেট জয়েন্ট, তাহলে সকেট জয়েন্ট অথবা বল অথবা হিঞ্জ করে থাকে কি আপনার আর্টিকুলেটেড স্ট্রাকচার গুলো। It is an assemblage of cylinder part fastened together at their end by smooth pin or ball and or socket joints acting as a hinge. তাহলে এই যে কথাগুলো আগে বলেছি এই সেম কথাগুলো বললো যে সিলিন্ডার বার গুলো একে অপরের সাথে লাস্ট এন্ড গুলো আপনার কি করা থাকে, পিন সাপোর্টে থাকে অথবা বল অথবা সকেট জয়েন্টের মাধ্যমে আটকানো থাকে। তাহলে ট্রাস হচ্ছে মেইনলি দুই প্রকার। প্রথমটা হচ্ছে আপনার প্লেন ট্রাস। প্লেন ট্রাস কি? A truss consisting of members which lies in a plane. তাহলে যে মেম্বার গুলা, যে ট্রাসের মেম্বার গুলো একটা একই প্লেনে থাকবে আর লোডেড ইন দ্য সেম প্লেন এবং একই প্লেনে লোডেড থাকবে, সেটাকে বলা হবে প্লেন ট্রাস। যেমন রুফের যে ট্রাস আছে, অর্থাৎ ছাদের জন্য আমি যে ট্রাসটা বানাবো সবগুলো একই প্লেনে থাকবে, সেটাকে রুফ ট্রাস বলা হচ্ছে। অথবা ব্রিজের জন্য যে ট্রাসটা বানানো হবে সেটা কি প্লেন ট্রাস। তাহলে স্পেস ট্রাসটি আরেক প্রকারের ট্রাস আছে যেটাকে স্পেস ট্রাস বলা হচ্ছে। A truss made up of member not lying in the same plane is referred to as space truss. তাহলে যদি আপনার ট্রাসের মেম্বার গুলো একই প্লেনে না থাকে তখন সেটাকে আপনাকে কি বলা হবে, স্পেস ট্রাস বলা হবে। যেমন ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার, মাইক্রোওয়েভ টাওয়ার। ইলেকট্রিকের যে টাওয়ার গুলো আছে বড় বড়, ঠিক আছে, যেগুলো ট্রাসের মতো বডি, আমাদের সিএম থেকে যে পাহাড়ের উপর যে ইয়াগুলো দেখা যায় কি বলে ট্রান্সমিশন টাওয়ার গুলো দেখা যায়, এগুলো হচ্ছে স্পেস ট্রাস। মানে এগুলো একই প্লেনে নাই, এগুলো কি আপনার মেম্বার গুলো বিভিন্ন প্লেনে, মানে 3D তে আছে আপনার, ঠিক আছে, তিনটা প্লেন ইউজ করছে এই জন্য এটাকে স্পেস ট্রাস বলা হচ্ছে। তো আমি এখানে ফিগার দেখতে পারলেই আসলে বুঝতে পারবো আপনার এখানে কি, এখানে হচ্ছে আপনার প্লেন ট্রাস, এটাকে বলা হচ্ছে প্লেন। রুফের জন্য আপনি যে ট্রাস ব্যবহার করবেন সেটাকে কি বলা হচ্ছে, প্লেন ট্রাস। তাহলে আপনার পিভিসির জন্য যে ট্রাস ব্যবহার করতেছেন সেটাকে কি বলা হয়, প্লেন ট্রাস। আর ফ্রেম, এটাকে বলতেছে ব্রেসেড ফ্রেম। বিল্ডিং এর জন্য যে ট্রাস ব্যবহার করবে সেটাকে বলে ব্রেসড ফ্রেম। তারপরে স্পেস ট্রাস কোনটা, যেটা আপনার 3D থাকবে, ঠিক আছে, যেটা 3D থাকবে সেটাকে স্পেস ট্রাস বলা হয়। তাহলে স্পেস ট্রাসটা দেখতে অনেকটা এরকম, একই প্লেনে না, এটা এক প্লেনে আছে, নিচে একটা প্লেনে আছে, উপরেরটা একটা প্লেনে আছে, তিনটা তিন রকমের প্লেন যখন আছে যেটাকে বলা হচ্ছে স্পেস ট্রাস। তাহলে আপনার ডান সাইডে গুলো হচ্ছে স্পেস ট্রাস আর এগুলো হচ্ছে আপনার কি সিম্পল ট্রাস অথবা প্লেন ট্রাস। তাহলে আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখবো, যেমন রুফ ট্রাস গুলো কত প্রকার। আমরা প্লেন ট্রাসের মধ্যে রুফ ট্রাস আসে। রুফ ট্রাস তিন প্রকার, একটা হচ্ছে প্লেট টাইপ ট্রাস, একটা হচ্ছে হুই টাইপ, আর একটা হচ্ছে পিন টাইপ। দেখেন আপনার গঠনগুলো একটু ভিন্ন, ঠিক আছে, আপনি দেখেন এটার যে গঠন আর এটার গঠন সেম না। এটাকে বলবো প্লেট টাইপ, এটাকে বলবো হুই টাইপ, আর এটা হচ্ছে ফ্লিং টাইপ, ঠিক আছে। তাহলে তিনটা ডাইমেনশন তিন রকমের, মেম্বার গুলো তিন রকমের সাজানো। এবার আসি ব্রিজের জন্য যে ট্রাস ব্যবহার করা হয় সেটাকে 5 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে প্লেট টাইপ, হুই টাইপ, ওয়ারেন টাইপ, বেলটিমোর টাইপ, আর হচ্ছে কে ট্রাস। এটা দেখতে অনেকটা কে এর মতো, এই জন্য এটাকে কে ট্রাস বলা হয়। তাহলে আপনার ব্রিজের জন্য 5 প্রকার আর রুফ ট্রাসের জন্য 3 প্রকার। এরপর আসি আদার টাইপস অফ যে ট্রাস গুলো আছে সেটাকে কি কি বলা হয়, স্টেডিয়াম ট্রাস। আপনার যেখানে আপনার মালামাল উঠানো হয় ওই জায়গায় যে ট্রাসটা বানানো হয় সেটাকে বলা হয় স্টেডিয়াম ট্রাস। ক্যান্টিলিভার পোরশন অফ এ ট্রাস, এই পোরশনটাকে বলা হয় ক্যান্টিলিভার। আপনার দেখেন এই জায়গাটা আপনার বাইরে হয়ে আসছে, তো এই শুধু এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার পোরশন অফ এ ট্রাস। তারপর হচ্ছে বেসকিউল ট্রাস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি বেসকিউল ট্রাস। এগুলো হচ্ছে আদার টাইপস অফ ট্রাস। তো এখানে কিছু উদাহরণ দেখবো, আমরা ওগুলো অলরেডি দেখে এসেছি আগে। ব্রিজের জন্য ট্রাস, আপনার মালামাল নিয়ে আসার জন্য বা মানুষ হাঁটার জন্য যে ট্রাস, তারপর হচ্ছে আপনার স্টেডিয়ামের জন্য যে ট্রাস, আর বিল্ডিং এর গঠনের জন্য যে ট্রাস। তাহলে প্রথমে প্লেন ট্রাস নিয়ে জানবো। The basic element of a plain truss is 3 member. তাহলে বেসিক এলিমেন্ট গুলো কি কি ট্রাসের, প্লেন ট্রাসের জন্য তিনটা, একটা হচ্ছে বার, একটা হচ্ছে তাদের মাঝখানের অ্যাঙ্গেল গুলো এবং এদের ব্যবহৃত টিউব গুলা। অর্থাৎ যে সিলিন্ডার মেম্বার এগুলো হচ্ছে টিউবের তৈরি, আর দুইটা সিলিন্ডার টিউবের মাঝখানের কোনটাকে অ্যাঙ্গেল বলা হয় আর এগুলোকে বার বলা হয়, ঠিক আছে। তিন ধরনের মেম্বার থাকবে, একটা টিউব, একটা অ্যাঙ্গেল, একটা বার। অ্যারেঞ্জ ফ্রম এ ট্রায়াঙ্গেল, তাহলে এগুলো সবসময় ট্রায়াঙ্গেল তৈরি করবে। টু দিস বেস triangle 2 more members are added to locate a new joint.
the process continue to form a complete truss. অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের সাথে আরো দুইটা মেম্বার যোগ হয়ে হয়ে এভাবে কি তার জয়েন্ট গুলা এভাবে কন্টিনিউ ভাবে কি লাগতে থাকবে এবং একটা পুরো ট্রাস তৈরি হবে। তাহলে আমি আবার যে সংখ্যাটা দিল সেটার সাথে মিলাই দিই। আপনারা মনে করেন এটা একটা ট্রায়াঙ্গেল, প্রথম একটা ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে। এই ট্রায়াঙ্গেলের মনে করেন যে প্রথম দুইটা কি আসলো, মেম্বার আসলো, এরপর আবার এই দুই পয়েন্টে আরো দুইটা মেম্বার আসলো, এভাবে করে প্রত্যেকটা পয়েন্টে দুইটা দুইটা অথবা তিনটা করে মেম্বার এসে আপনার কি করবে, কন্টিনিউ ভাবে ট্রাস্টার তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লেন ট্রাসের উদাহরণ। আপনার যেমন এখানে দেখতে পাচ্ছি প্রথমে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, তারপর কয়টা মেম্বার আসলো, একটা আসলো, দুইটা আসলো, এভাবে করে আবার এই ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, একটা আসলো, দুইটা আসলো, আবার এই ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, একটা আসলো, এভাবে করে প্রত্যেকটা পয়েন্টে দুইটা দুইটা করে মেম্বার এসে আপনার ট্রাসটা কি হলো, ফিল আপ হলো। তাহলে এইরকম ট্রাস গুলোকে বলা হচ্ছে সিম্পল ট্রাস। A truss is held in a position by the support and the loads are applied equally at joint. তাহলে এই ট্রাস গুলো সবসময় সাপোর্ট বরাবর কি করা থাকে, মানে সাপোর্ট থেকে শুরু হয়। ট্রাসের এন্ড পয়েন্ট গুলো সবসময় সাপোর্ট হয়, মনে রাখতে হবে। সাপোর্ট আইদার এইদিকে হইতে পারে, ওইদিকে হইতে পারে, অথবা এইদিকে হইতে পারে, এদিকে। তাহলে ট্রাসের সাপোর্ট থেকে শুরু হয় আপনার, তারপর হচ্ছে আর লোড গুলো সবসময় জয়েন্ট বরাবর দিবে। আমি চাইলে যে কোনো জায়গায়, আমি চাইলে এই জায়গায় কি লোড দিতে পারবো না, আমাকে সবসময় জয়েন্টে লোড দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ট্রাসে লোড গুলো থাকবে জয়েন্ট বরাবর। ঠিক আছে, the free body diagram of a member shows that it is acted upon two equal or opposite force. তাহলে আমি যদি ট্রাস গুলার ফ্রি বডি আঁকতে যাই, যখন আমরা ম্যাথ করবো দেখবো। ঠিক আছে, ট্রাস গুলার যখন আমি ফ্রি বডি আঁকতে যাবো, তখন এগুলা কি, এগুলার এই জায়গা থেকে একটা ফোর্স যাবে এবং উল্টা দিক থেকে আরেকটা ফোর্স কাজ করবে, অর্থাৎ প্রত্যেকটা ক্রস সেকশনে আপনার দুইটা করে ফোর্স কাজ করবে। The hinge joint permits members to rotate with respect to each other and hence the members are subject to purely axial force. Hinge joint গুলা, যেখানে hinge joint, hinge বলতে আপনার পিন জয়েন্টের কথা বলছি, এগুলোকে hinge joint বলা হয়। ঠিক আছে, hinge joint গুলা সবসময় আপনার এই ভার্টিক্যাল ফোর্স দিতে সাহায্য করে। ভার্টিক্যাল মানে আপনার একটা ফোর্স হরিজন্টালি যাচ্ছে আর একটা ভার্টিক্যালি যাচ্ছে। ঠিক আছে, hinge joint গুলা, তাহলে আমি সামেশন অফ এফ এক্স এফ ওয়াই দিয়ে কি করতে পারি, আমি বাকি ফোর্স গুলার মান বের করতে পারি, অজানা ফোর্স গুলা। আর টেনশন বার দেখতে কিরকম হয়, এখানে দেখতেছি একটা বার যখন দুই দিক থেকে কি পাবে, এই ফোর্স পাবে, সেটাকে বলা হচ্ছে কি আপনার, না এই যে দেখেন একটা বারকে যখন আমি টেনে নিয়ে যাব, সেই টানটাকে বলা হচ্ছে টেনশন। তাহলে বারের ফোর্স যদি বাইরের দিকে হয় সেটাকে বলবো টেনশন মেম্বার, আর যদি ফোর্স ভিতরের দিকে হয় সেটাকে বলবো কি, কম্প্রেশন মেম্বার। তাহলে আপনি দেখেন বারের ফোর্স গুলো হচ্ছে ভিতরের দিকে। ঠিক আছে, অর্থাৎ আমি কম্প্রেস করে ফেলতেছি বারটাকে, তাহলে এই বারটাকে বলা হবে কম্প্রেশন মেম্বার। The convention of for internal forces, the action of forces in the members on the joint is shown. অর্থাৎ ফোর্স কিভাবে কাজ করে সেটা দেখাইছে। এই মেম্বারটার জন্য যে ফোর্স কাজ করবে সেটা হচ্ছে টেনশন, আর এখানে যেটা কাজ করতে সেটা হচ্ছে কম্প্রেশন। এখন আমাকে কিছু অ্যাজাম্পশন করতে হবে। কাজ করার আগে সবসময় আমাকে মনে রাখতে হবে এই পয়েন্টগুলো। অল মেম্বারস আর পারফেক্টলি স্ট্রেট, আমাকে বাঁকা তোরা কিন্তু পার হতে পারবে না, বার সবসময় সোজা হবে। ঠিক আছে, অল লোডস আর অ্যাপ্লাইড টু দ্য জয়েন্ট, প্রত্যেকটা লোড গুলো আপনার বারের মানে যে জয়েন্ট গুলো আছে জয়েন্ট বরাবর কাজ করবে। অল জয়েন্টস আর পিনড এন্ড ফ্রিকশন লেস, প্রত্যেকটা জয়েন্ট পিন সাপোর্ট। ঠিক আছে, এবং কোনো ফ্রিকশন থাকবে না। ইচ মেম্বার হ্যাজ নো ওয়াইট, ওই বারের কোনো ওয়াইট নাই, এগুলো অ্যাজাম্পশন। আমি ম্যাথ করার আগে আমাকে মনে রাখতে হবে বারগুলোর কোনো ওয়াইট নেই। তারপর হচ্ছে মেম্বারস ক্যান ওনলি এক্সপেরিয়েন্স টেনশন আর কম্প্রেশন, মেম্বারে শুধু দুই ধরনের ফোর্সে কাজ করবে, আইদার টেনশন না হলে কম্প্রেশন। সো আমি এই অ্যাজাম্পশন গুলো আগে ধরে নিব। ঠিক আছে, তারপরে আমি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো করতে পারবো। এখন আমি একটা ডিটারমিনেন্ট প্লেন ট্রাসের যদি ম্যাথ করতে যাই, আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে সেগুলো এখানে বলা হলো। তাহলে অ্যাজাম্পশন গুলো বানার পর তারপর আমি কি করলাম, দ্য মেম্বারস অফ ট্রাস আর কানেক্টেড অ্যাট দ্য এন্ডস বাই দ্য ফ্রিকশন লিঙ্ক হিঞ্জ, যে কথাগুলো আগে বলছি এগুলো প্রত্যেকটা ট্রাসের কানেক্ট মানে যে এন্ডিং পয়েন্ট সেগুলো সবসময় হিঞ্জ সাপোর্ট দিয়ে থাকবে। তারপর all axis of the members lies in the single plane called middle plane of the truss, প্রত্যেকটা মেম্বার একটা নির্দিষ্ট লাইন বরাবর কাজ করবে। ঠিক আছে, all external force acting on the truss are applied at the joint only, এক্সটার্নাল যে লোড গুলো দিব ট্রাসের মধ্যে, এক্সটার্নাল যে লোড গুলো আসবে প্রত্যেকটা লোড আপনার কোথায় এসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, সাপোর্টে এসে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ঠিক আছে, অথবা ওই এক্সটার্নাল ফোর্স গুলো কি আপনার শুধু জয়েন্ট বরাবরই কাজ করবে। অল লোডস আর অ্যাপ্লাইড ইন দ্য প্লেন অফ দ্য ট্রাস, তাহলে প্রত্যেকটা লোড আপনার প্লেন মানে ট্রাসের প্লেনে আসবে।
অন্য প্লেনে যাবে না। তাহলে দুই ধরনের মেথড আছে ক্লাস অ্যানালাইসিস করার জন্য, একটা হচ্ছে জয়েন্ট মেথড আর একটা হচ্ছে কি সেকশন মেথড। যদি আপনার ফোর্সের মান যদি পজিটিভ আসে তাহলে ধরে নিতে হবে টেনশন, আর যদি নেগেটিভ আসে ফোর্সের মান তাহলে ধরে নিতে হবে কি কম্প্রেশন। আর যদি মোমেন্ট ক্লকওয়াইজ নেই, ক্লকওয়াইজে আমি পজিটিভ ধরবো আর অ্যান্টি ক্লকওয়াইজে আমি নেগেটিভ ধরবো। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার ম্যাথ করার সময়। ঠিক আছে, ক্লকওয়াইজকে পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরবো। এখন আমি আমাদের আজকে যে লেকচারটা ছিল সেটা হচ্ছে জয়েন্ট মেথড নিয়ে। তো জয়েন্ট মেথড নিয়ে আমাকে জানতে হবে। জয়েন্ট মেথড করার আগে কি করতে হবে? A member in a pin joint truss has only one internal force resultant, the axial force. Hence, the free body of any joint is concurrent system in equilibrium. অর্থাৎ বলা হচ্ছে প্রত্যেকটা মেম্বারের জয়েন্টে যে ফোর্স গুলো কাজ করবে সেগুলো সবসময় এক্সিয়ালি কাজ করবে। এক্সিয়ালি বলতে এটা হরিজন্টালি কাজ করবে সবগুলো, তাহলে কি সবগুলো ভার্টিক্যালি কাজ করবে। কোনো ফোর্স যদি অ্যাঙ্গেল করে আসে ওই অ্যাঙ্গেলটাকে আমাকে উপাংশে ভাগ করে ফেলতে হবে, আইদার হরিজন্টালি তাহলে ভার্টিক্যালি। তো কেন করব? তাতে আমি যদি ফ্রি বডিটা আঁকার পর আমি সেগুলোকে সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ এফওয়াই দিয়ে ইজিলি অজানা ফোর্স গুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো সবগুলো কনকারেন্ট সিস্টেম হিসেবে কাজ করে। কনকারেন্ট মানে একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে বা একটা পয়েন্ট থেকে বের হচ্ছে, ওটাকে বলে কনকারেন্ট সিস্টেম। জয়েন্ট মেথড সবসময় মাথায় রাখতে হবে যে যে জয়েন্টটা নিলাম অথবা যে পয়েন্টটা নিলাম ওই পয়েন্টে সবগুলো ফোর্স কনকারেন্টলি কাজ করবে এবং সবগুলোর রেজাল্টেন্ট অর্থাৎ সবগুলো হরিজন্টালি কাজ করবে আইদার তাহলে ভার্টিক্যালি কাজ করবে, আর অন্য কোনো ওয়েতে যাবে না। ঠিক আছে, তাহলে আমি প্রসিডিওর গুলো জানার আগে প্রথমে আমাকে কি করতে হবে? সাপোর্টে যে রিঅ্যাকশন আছে প্রথমে সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করে ফেলতে হবে। সাপোর্ট রিঅ্যাকশন মানে আমার এখানে সাপোজ দুইটার সাপোর্ট আছে, পয়েন্ট এ পয়েন্ট বি। এই যে আমি সাপোর্ট দেখতেছি তার মানে আমাকে এই দুইটা সাপোর্টের অজানা রিঅ্যাকশন গুলো বের করে ফেলতে হবে। প্রথম পয়েন্ট কি? অজানা রিঅ্যাকশন বের করা সাপোর্টের। তো এটা করার জন্য আমাকে তিনটা ইকুইলিব্রিয়াম ইউজ করতে পারি আমি, সামেশন অফ এফএক্স, সামেশন অফ এফওয়াই এবং সামেশন অফ মোমেন্ট। এই তিনটাকে জিরো ধরে আমি কি করব? ম্যাথ মানে ট্রাসের জয়েন্ট মেথডকে কি করব? সলভ করব। ফ্রি বডিটা তবে প্রথমে যখন আমি অজানা ফোর্স বের করে ফেললাম সাপোর্ট রিঅ্যাকশনে, তারপর কি করলাম? প্রত্যেকটা পয়েন্ট যে পয়েন্টে ফ্রি বডি নিলে আগে মানে ফোর্স বের হয়ে যাবে, তো ওই পয়েন্টে আগে কি করব? ফ্রি বডি ডায়াগ্রাম এঁকে ফেলবো। ঠিক আছে, এভাবে করে আমি সামেশন অফ এফএক্স এবং এফওয়াই নিয়ে আননোন ফোর্স গুলো কি বের করতে ইজিলি বের করে ফেলতে পারি। এভাবে যখন এই দুটা বের হয়ে গেছে পরবর্তী পয়েন্টে গিয়ে আমি বাকি দুটা বের করব, এরকম করে কন্টিনিউ হতে হবে। ঠিক আছে, তাহলে জয়েন্ট মেথড শুরু করার আগে আমরা এই জিনিসটা দেখবো। এটা একটা ট্রাস, এখানে আপনার কয়টা মেম্বার? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে আপনার পাঁচটা মেম্বার। হ্যাঁ, তো এই পাঁচটা মেম্বারে আপনার ফোর্স গুলা বের করতে হবে, অর্থাৎ এই মেম্বারে কি ফোর্স, কম্প্রেশন না টেনশন, এই মেম্বারে কি ফোর্স, এগুলো বের করতে হবে। এগুলো বের করার আগে আপনাকে এখানে এক্সটার্নাল একটা ফোর্স দেখা যাচ্ছে যেটা 500 এলবি মানে 500 পাউন্ড নিচে কাজ করতেছে, যেটা ডি বরাবর মানে ডি জয়েন্টে আছে। তো ওদের যে অ্যাজাম্পশন ছিল, ঠিক আছে, আমি ট্রাস্টের অ্যাজাম্পশন বরাবর মিলাই ফেললাম। কেন? কারণ আমাকে বলেছিল যে জয়েন্ট বরাবর লোড দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার ডি পয়েন্টে লোডটা আছে একটা, কেন এখানে একটা সাপোর্ট, বি একটা, সি একটা সাপোর্ট। এখানে আপনার এটা পরীক্ষা হয়তো এভাবে থাকবে না, পরীক্ষা পয়েন্টে আমি একটা কি পিন সাপোর্ট রেখে দিব। পিন সাপোর্ট মানে এই যে এরকম ত্রিভুজের মতো নিচে একটা মানে শেষটা, তাহলে এটাকে বলবে কি পিন সাপোর্ট। আর সি পয়েন্টে একটা রুলার সাপোর্ট দিব। রুলার মানে একটা একটা সার্কেল রাখবো, তারপর পরে নিচে একটা টান দিয়ে দেবো। ঠিক আছে, এটাকে বলে রুলার সাপোর্ট। তাহলে পরীক্ষায় হয়তো এরকম থাকবে। ঠিক আছে, এই রিঅ্যাকশন ফোর্স গুলো এভাবে থাকবে না, এগুলো আপনাদেরকে ভাগ করে দিতে হবে। যেখানে আপনি পিন সাপোর্ট দেখছেন সেখানে কয়টা ফোর্স দিবেন? সেখানে দুইটা ফোর্স দিবেন রিঅ্যাকশন ফোর্স, একটা হরিজন্টালি একটা ভার্টিক্যালি। আর রুলার সাপোর্ট যেখানে সেখানে শুধু ভার্টিক্যালি হবে। ঠিক আছে, তাহলে এগুলো প্রথম কাজ হচ্ছে আমাকে রিঅ্যাকশন বের করা। কি বের করা? রিঅ্যাকশন বের করা। এখানে আমি দেখতেছি আর এক্স অর্থাৎ আর এ হরিজন্টালি যে রিঅ্যাকশনটা আছে এটা জিরো হবে। কেন? কারণ এখানে কোনো কি নাই, এখানে কোনো আর হরিজন্টাল ফোর্স নাই, এখানে আর কোনো কি নাই, হরিজন্টাল ফোর্স নাই। সো এই আর এক্স এর মান কি হবে? জিরো হবে, রাইট? আর এখানে আমাকে আর এ ওয়াইটা বের করতে হবে আর সি ওয়াইটা বের করতে হবে। সো আমি যে কোনো পয়েন্টে মুভমেন্ট নিলেই আর এ ওয়াই এবং আর সি ওয়াই বের হয়ে যায়। সো এটা করার আগে আমি থিটা 1 থিটা 2 বের করে ফেলবো। আচ্ছা, থিটা 1 থিটা 2 পরে বের করতে পারি। সাপোজ আমি যখন সি পয়েন্টে মুভমেন্ট নিব, তখন আমার কয়টার রিঅ্যাকশন আসবে? দুইটা। একটা হচ্ছে আপনার 500 × 7 দিব। কেন?
কারণ এই ফোর্স সাথে লম্ব ডিসটেন্সটা গুণ হবে। এখন এটা কাজ করতেছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে 500 ইনটু 7, এটার আগে মাইনাস দিব, তারপর এটা কাজ করতেছে ক্লকওয়াইজ RAY, তাহলে RAY ইনটু কত দিব 10 প্লাস দিয়ে ইকুয়াল টু 0 দিব, তাহলে RAY এর মানটা বের হয়ে যাবে। তো RAY এর মানটা যদি বের হয়ে যায়, আমি সামেশন অফ FY নিব, সামেশন অফ FY ইকুয়াল টু কি লিখব, RAY মাইনাস 500 প্লাস RCY ইকুয়াল টু 0। তো আমি এই RAY এর মানটা বসে দিব, 500 তো আছে, তাহলে এখানে আমি আর RCY টা বের হয়ে যাবে, সেই দুইটা মান আমি এখানে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি করলাম, রিঅ্যাকশন ফোর্স বের করে ফেললাম। ঠিক আছে, RAY এর মান এবং RCY এর মান লিখে ফেললাম। আমার একটা কন্ডিশন শেষ, আর Rx তো জিরোই হবে, কারণ এখানে হরিজন্টালি আর কোনো ফোর্স নেই। যদি দিক দিয়ে কোনো ফোর্স কাজ করতো তখন Rx এর মান ওইটাই হতো, Rx ইকুয়াল টু 0। তাহলে আমি রিঅ্যাকশন ফোর্স বের করে ফেললাম, প্রথম কন্ডিশন শেষ। এখন আমাকে θ1 এবং θ2 বের করতে হবে। কেন? যখন আমি এই পয়েন্টকে জয়েন্ট মেথডের জন্য ভাগ করব, ফেভারে আঁকবো, তখন আপনার হবে কি θ1 টার মান জানতে হবে, θ1 মান জানতে হবে। ঠিক আছে, θ1 দুইভাবে বের করা যায়। প্রথম যে ম্যাথটা করবো সেটা আমরা θ1 tan θ দিয়ে বের করব, অর্থাৎ tan θ ইউজ করে। দ্বিতীয় যে ম্যাথটা ইউজ করবো সেটা আমরা ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করবো। ট্রায়াঙ্গেল মানে লম্ব বরাবর 4 আর ভূমি বরাবর 3, এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে অতিভুজ বের করে আমরা কি বের করতে পারি, উপাংশের মান বের করতে পারি। সো এটা করবো সেকেন্ড মেথডে, সেকেন্ড ম্যাথে। এখন θ1 টা এইভাবে বের করবো। আমরা জানি tan θ সমান কি, লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বের মান কত 4 আর ভূমির মান 3, তাহলে tan θ ইকুয়াল টু 4/3 দিলে আপনার থিটার মানটা বের হয়ে যায়। থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স 4/3। তাহলে আপনার এখানে করা আছে θ1 ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স 4/3, তাহলে আপনার θ1 এর মান বের হয়ে যাবে। তো θ1 এর মান 53 এত বের হয়ে গেল, শেষ। এটা লিখে রাখলেন এখানে ফিগারে। ঠিক আছে, এখন আপনার θ2 বের করতে হবে। সো θ2 সেম, tan θ ইকুয়াল টু কি জানেন, লম্ব বাই ভূমি, তাহলে tan θ ইকুয়াল টু 4/7 দিবেন, আর θ2 ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স 4/7, তাহলে θ2 এর মান বের হয়ে যাবে। এইভাবে আমরা θ2 বের করে ফেলবো। এখানে আপনার এটা θ1 হবে না, এটা θ2 হবে, এটা একটু কারেকশন করে নেবেন, এটা হবে θ2। ঠিক আছে, θ2 ইকুয়াল টু tan ইনভার্স 4/7, অর্থাৎ 29 এত। তাহলে θ2 এর জায়গায় আপনি 29 এত মানটা লিখে রাখবেন। তো আমি রিঅ্যাকশন বের করলাম, অ্যাঙ্গেলের মান বের করলাম, শেষ। আমার আপাতত আর কাজ নাই। এখন আসি জয়েন্টে চলে যাব। একটা জিনিস খেয়াল করেন, আপনার কোন জয়েন্টটা আগে নিব, এ পয়েন্ট নিব না ডি পয়েন্ট নিব না বি না সি, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি কোন জয়েন্টে দিলে আপনার ফোর্স গুলো আর্লি বের হয়ে যায় সেটা আপনাকে আগে চিন্তা করতে হবে। আমি এই পয়েন্টের জন্য আগে নিতে পারি, অথবা সি পয়েন্টের জন্য আগে নিতে পারি। সবসময় মনে রাখবেন, সাপোর্ট থেকে শুরু করলে আপনার ম্যাথ করা ইজি হবে, কারণ সাপোর্টের যে অলরেডি রিঅ্যাকশন বের করে ফেলেছি, এই রিঅ্যাকশন গুলো আমাকে কাজে দিবে fx fy। ঠিক আছে, আমি হঠাৎ করে এই পয়েন্ট নিলে আমার কয়টা ফোর্স অজানা হবে, একটা দুইটা তিনটা ফোর্স অজানা। সো আমি এখানে কোনো কাজ করতে পারবো না। বিতে রিঅ্যাকশন নিলে, বিতে যদি আমি পয়েন্ট মেথড নিই, আমার এখানে তিনটা ফোর্স অজানা। সো এটা ইজিলি কাজ করা যাবে। সব থেকে প্রথমে আইদার এ থেকে শুরু করতে হবে, নাহলে কি সি থেকে শুরু করতে হবে। সো আমরা এইভাবেই পয়েন্টগুলো ভাগ করে ফেলবো, এটাকে বলা হচ্ছে পয়েন্ট মেথড। এই পয়েন্টটাকে যদি আপনি কেটে ফেলেন, তাহলে এদিকে Rx কাজ করবে, এদিকে Ry কাজ করবে, এদিকে AD কাজ করবে, FAD কাজ করবে, এদিকে FAB কাজ করবে। ঠিক আছে, সেম ভাবে ডি পয়েন্টে আসলে আপনার কয়টা পয়েন্ট, 4টা পয়েন্ট কাজ করতেছে ডি পয়েন্টে, উপরে একটা আর পাশাপাশি দুইটা আর নিচে একটা এক্সটার্নাল ফোর্স। তো ডি পয়েন্টে আপনার 4টা ফোর্স, বি পয়েন্টে আপনার 3টা ফোর্স, সি পয়েন্টে আপনার 3টা ফোর্স। তো আমি সি থেকে শুরু করতে পারি, আইদার এ থেকে শুরু করতে পারি, সাব টু মি আমি কোন থেকে শুরু করবো। একটা জিনিস মনে রাখবেন, যখন আমি একটা ক্লাসকে পয়েন্টের জন্য কেটে ফেলবো, তখন আপনার যে বারগুলো থাকবে এগুলো সবসময় টেনশন হিসেবে ধরে নিব। টেনশন মানে এগুলো কাজ করতেছে বাহিরে, এভাবে করে আমি এজিউম করে নিব যে আপনার কাজ করতেছে বাইরে, আমি টেনশন হিসেবে ধরে নিলাম। যদি আমার এটার মান FAB এর মান মাইনাস আসে, তখন আমি সেটাকে বলবো না, এটা হচ্ছে কম্প্রেশন, অর্থাৎ এটা নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, তাহলে এবার চলে যায়, আমি এ পয়েন্টটা কিভাবে জয়েন্ট মেথড অ্যাপ্লাই করবো সেটাই দেখবো। ঠিক আছে, তাহলে এইভাবে করে আপনাকে কি করতে হবে, জয়েন্ট মেথডে আলাদা আলাদা করে দিতে হবে। এগুলো না দেখালেও চলবে, আপনি এ থেকে শুরু করবেন, শুধু এ পয়েন্টটা আগে দেখাবেন। তাহলে এই যে প্রথমে আপনি এই ফিগারটা আঁকবেন, জয়েন্ট মেথডের জন্য প্রথমে এ পয়েন্টটা আঁকবেন। এ পয়েন্টে আপনি এদিক দিয়ে RAY এর মান বের করেছেন 350। এটা হচ্ছে প্রথমে যেটা বললাম যে মোমেন্ট নিয়ে সি পয়েন্টে মোমেন্ট নিলে কি বের হয়, RAY টা বের হয়। সো RAY টা 350 বের হয়েছে। ঠিক আছে, এখন এদিকে কাজ করতেছে FAB, অর্থাৎ ফোর্স FAB।
যেটা অ্যাঙ্গেল করা আছে, আর এখানে আমি থিটা ওয়ানটা বের করে ফেললাম কত 53.13 130। আচ্ছা, এদিকে কাজ করতেছে এফ এডি। তো এখানে দুইটা ফোর্স আনলাম, একটা এফ এডি আর একটা হচ্ছে এফ এডি। কয়টা ফোর্স? এদিকে যে ফোর্সটা ছিল ওটা জিরো, সেজন্য এটা আর লিখলাম না। এদিকে যে আর এ ওয়াইটা ছিল সেটা কি জিরো, সরি আমি ভুল বললাম, এটা আছে আর এক্স, আর এক্সটা জিরো। তাহলে আমার এখানে কয়টা ফোর্স আনলাম? আমার এখানে দুইটা ফোর্স আনলাম। এখন আমাকে চিন্তা করতে হবে আমি fx সামেশন অফ fx নিব আগে নাকি সামেশন অফ fy নিব, এটা হচ্ছে আপনার আইকিউ। তাহলে আমি একটা জিনিস চিন্তা করি, আমি যদি সামেশন অফ fx নেই তাহলে আমার কয়টা ফোর্স আসবে? সামেশন অফ fx যদি আগে নেই আমার ad আসবে তো আগে, তারপর ab এর রূপাংশটা আসবে। সো আমার দুইটা ফোর্সই আননোন। সো আমি যদি প্রথমে fx নিই, আমার দুইটা ফোর্স আননোন থেকে যায়, সো আমি fx আগে নেব না। আমি যদি fy নিই, আপনার কোনটা, আপনার ab এর রূপাংশটা আসবে আর উপরে যে ফোর্সটা কাজ করতেছে এটা আসবে। সো সামেশন অফ f1 নিলে অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স নিলে আপনার ab টা আগে বের হয়ে যায়। তাহলে আমার প্রথম যে কর্তব্য সেটা হচ্ছে সামেশন অফ কি বের করা, fy বের করা। সো fy যদি বের করি তাহলে আমার উপরে আমি প্লাস ধরবো আর এ ওয়াই অর্থাৎ 350, উপরে এটা কাজ করবে কত fab, fab কি হবে sin থিটা না cos থিটা, যেহেতু থিটা এই সাইডে আছে তাহলে উপরে গেলে কি হবে sin 53.130 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে তাহলে আর এ ওয়াই এর মান বসা দিলেন, এবি তো এবি আসলো, এটা এবিটাকে এফ এবি লিখতে পারেন, সমস্যা নেই, সাইন এত ইকুয়াল টু 0। এখন আপনার এবি এর মানটা কি আসবে, নেগেটিভ আসবে, কারণ এটা দিক দিয়ে গেলে মাইনাস। তাহলে এবি এর মান অর্থাৎ এফ এবি ফোর্স এবি এর মান কত আসে আপনার মাইনাস 438। তাহলে আমি যে প্রথমে ধরে নিয়েছিলাম এটা টেনশন হিসেবে কাজ করতেছিল অর্থাৎ বাইরে কাজ করতেছিল, কিন্তু আসলে কি করবে না, তাহলে এটা ডাইরেকশন হবে কোথায়, আপনার নিচে। তাহলে আমি এখানে পাশে লিখে দিব যে এটা কম্প্রেশন। ঠিক আছে, যেহেতু মাইনাস আসছে এটা কি হবে কম্প্রেশন। সো আমি এইভাবেই আমি কি করতে পারি, ঠিক আছে, ফিগারে জাস্ট ওরা নিচে দিয়ে দিল, আপনার আবার এটা বুঝিয়ে নিচে লিখতে হবে না, আপনি এখানে মাইনাস লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে, বারবার ফিগার বোঝানোর দরকার নেই। তাহলে আমি 438টা কি করতেছি, নিচে কাজ করতেছি ওটা দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে করে আমি এফ এবি বের করে ফেললাম। আমার এখন যেটা কর্তব্য সেটা হচ্ছে এফ এডিটা বের করা। সো এটা কিভাবে বের করবো, যেহেতু এডির মান বের হয়ে গেছে, আমি যদি সামেশন অফ এফএক্স নিই তাহলে কয়টা ফোর্স আসে, দুইটা ফোর্স, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটার উপাংশ। তো এই দুইটা নিলেই আপনার কি হয়ে যায়। আচ্ছা, এটা করার আগে ওরা দেখালো যে কম্প্রেশন যেহেতু নিচে কাজ করে, তাহলে আমি যে নতুন এফ এবিটা বের করেছি এটা কাজ করতেছে নিচে, তাহলে এই বি পয়েন্টে আপনার সেম, এদিকে যদি কম্প্রেশন হয় তাহলে বি পয়েন্টটা হবে আপনার কম্প্রেশন, কারণ এটা এবি নিলেই তো আপনার এবি। ঠিক আছে, তাহলে এবি এর যে ফোর্সটা যে ভিতর দিয়ে কাজ করতেছিল, তাহলে বি বি তে কি হবে, বি তো আপনার ভিতর দিয়ে কাজ করবে, সেজন্য এই গ্রিন পয়েন্টটা দিয়ে ডিনোট করতেছে কি এ পয়েন্টে কম্প্রেশন, বি পয়েন্টে কম্প্রেশন। শেষ। এখন আমাকে এডি বের করতে হবে। এডি বের করার জন্য আমার কি করতে হবে, এডি বের করার জন্য আমার এফএক্স নিতে হবে, সামেশন অফ এফএক্স। এফএক্স নিলাম, আপনার এই ডান দিকে প্লাস ধরবো, তো ডান দিকে প্লাস ধরলে এডি কি হবে প্লাস, আর এবিটা কি হবে, এবিটা আপনার আপনি ওরা ডিরেকশন ভিতর দিয়ে দিল, সমস্যা নেই, আপনি যদি ডিরেকশন বাহির দিয়ে দেন তাও হবে। ঠিক আছে, ডিরেকশন বাহির দিয়ে দিলে হবে, আর যদি আপনি ডিরেকশন ভিতর দিয়ে দেন তাহলে কি হবে, আপনার যেহেতু এখানে কম্প্রেশন আসছে এর আগের পার্টে, ঠিক আছে, আপনি এটাকে কি করলেন, পরবর্তী ম্যাথ আঁকার সময় এটা ডিরেকশন চেঞ্জ করে দিলেন, সমস্যা নেই। তো ডিরেকশন চেঞ্জ করে দিলেন, সেক্ষেত্রে আপনার এই মানটা প্লাসে বসাতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই মানটা কি বসাবো প্লাস, আর যদি আমি ডিরেকশন উপর দিয়ে রাখি সেক্ষেত্রে আমার মানটা বসানোর সময় এবি এর মাইনাসের বসাতে হবে। তো এটাই হচ্ছে ফিক্স। যেহেতু আমি কম্প্রেশন হওয়ার কারণে এটা ডাইরেকশন পরবর্তীতে চেঞ্জ করে দিছি, আমি এখন এখানে কি করলাম, এটার উপাংশ যেটা কাজ করতেছে সেটা কি আমি এফএক্স বরাবর নিচ্ছি, তাহলে এটা অ্যাঙ্গেল করা আছে, এটা কয়টা উপাংশ হবে, এটা দুইটা, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, আমার এখন হরিজন্টাল লাগবে, যেহেতু এটা ডাইরেকশন ভিতরে, এটা হরিজন্টাল ফোর্স কাজ করতেছে কোন দিকে, হরিজন্টাল ফোর্স কাজ করতেছে আপনার বাম দিকে, তো বাম দিকে হলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস abx দিলাম। ঠিক আছে, অর্থাৎ অথবা আমি এটাকে কি লিখতে পারি, f ab লিখতে পারি, মাইনাস f ab প্লাস ad ইকুয়াল টু 0। পরবর্তী আমি কি করলাম, আমি ab এর মানটা বসালাম। সো মাইনাস তো এখানে যেহেতু এই বাম দিকে যাচ্ছে মাইনাসটা আছে, ab এর মান 437 এত বসালাম, আর এটা যেহেতু আমার থিটাটা এই সাইডেই মানে নিচে আছে আর আমি হরিজন্টালি নিচ্ছি ফোর্সটা, তাহলে কি হবে cos থিটা প্লাস আপনার এডি আছে, তো এডি এর মানটা আপনার বের হয়ে গেল, এডি এর মান কত বের হলো 262। তাহলে আপনার এডিটা টেনশন হিসেবে কাজ করতেছে, যেহেতু প্লাস আছে
এইটা কি হলো, টেনশন হিসেবে কাজ করতেছে। তাহলে আপনি পাশে টেনশন লিখে দিবেন। এইভাবে আমি কয়টা ফোর্স পেলাম, দুইটা ফোর্স পেয়ে গেলাম। তাহলে খেয়াল করেন আপনি, আমি আবার ক্লাসে চলে যাই। আমি আবার ক্লাসের দিকে চলে যাই। আপনার এবি এর ফোর্সের মান বের হয়ে গেল, এডি এর ফোর্সের মান বের হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করতে পারি, এখন আমি চাইলে ডি পয়েন্টের জন্য কি করতে পারি, জয়েন্ট মেথড কি করে আপনার এই পিডি এর মান বের করে ফেলতে পারি, ঠিক আছে। অথবা এখন চাইলে সি পয়েন্টের জন্য করে আপনি সিডি অথবা সিবি এর মান বের করে ফেলতে পারেন, যে কোনো একটা আপনার ইচ্ছা। আইদার সি পয়েন্ট নেন, আইদার কি নেন, ডি পয়েন্ট নেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, আপনি ডি পয়েন্টও নিতে পারেন, আপনি চাইলে কি সি পয়েন্টও নিতে পারেন, ঠিক আছে। তবে একটা জিনিস কি, যেহেতু এটা জানি তাহলে এটা জানো, ঠিক আছে। ডি পয়েন্টও করা যাবে, সি পয়েন্টও করা যাবে। ওরা কি করলো, ওরা এ পয়েন্টের পরে করলো কি সি পয়েন্ট দিল, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, সি পয়েন্টে যখন আমি জয়েন্টটা আঁকবো, আমার রিঅ্যাকশন ফোর্সটা দেখাতে হবে, সিডি কাজ করবে এদিকে আর বিসি কাজ করবে অ্যাঙ্গেল করে, ঠিক আছে। কাজটা যেভাবে আছে সেভাবে। তাহলে আমি এটা জয়েন্ট, সি জয়েন্টের জন্য কি করলাম, অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম। তাহলে প্রথমে আপনি খেয়াল করেন এফএক্স নিলে আপনার কয়টা ফোর্স আসবে, দুইটা ফোর্স, বিসি এর উপাংশ আর হচ্ছে সিডি। তাহলে এফএক্স নিয়ে দিলে আপনার দুটো আননোন থাকবে, এফএক্স নিব না। আপনি যদি এফ ওয়াই নিই তাহলে এই ফোর্সটা আসবে আর বিসি এর উপাংশ আসবে, তাহলে এফ ওয়াই নিলে আপনার ম্যাথটা আর্লি হয়ে যাবে। সো এফ ওয়াই নিলাম আগের মতো করে, আপনার কি হলো, বিসি এর মান বের হয়ে গেল, ঠিক আছে। এফ বিসি এর মান বের হয়ে গেল, তাহলে সেটা আসলে কি নেগেটিভ। তাহলে নেগেটিভ বলতে বোঝাচ্ছে আপনার বিসি এর মানটা কি হবে, কম্প্রেশন, অর্থাৎ এর ডিরেকশন হবে নিচে। তাহলে নিচে দিয়ে দিলে আপনার এটা আর মাইনাস দেওয়ার দরকার নাই, যেহেতু ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছেন আপনি এটা কি এখন প্লাস লিখতে পারবেন, ঠিক আছে করলেন। তাহলে নিচে বলতে কি কি বোঝালো আপনার, নিচে বলতে বোঝালো এই যে আপনার এই ফোর্সটা কোথায়, নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ কম্প্রেশন হিসেবে কাজ করতেছে। সো এই ফোর্সটা হয়ে যাবে কি কম্প্রেশন, বি পয়েন্টও কি হবে কম্প্রেশন হয়ে যাবে। সো এ পয়েন্টের থেকে পাইলাম কম্প্রেশন, সো বি পয়েন্টে কম্প্রেশন, সি পয়েন্ট থেকে পেলাম কম্প্রেশন, সো এই দিক থেকে হবে কম্প্রেশন। তাহলে কম্প্রেশনের চিহ্নগুলো দেখাইলাম। এখন আমি কি করব, বাকি যে এফএক্স নিই, এফএক্স নিলে আপনার কার মান বের হয়ে যাবে, বিসি না, এফএক্স নিলে আপনার সিডি এর মান বের হবে, ঠিক আছে। বিসি অলরেডি বেরিয়েছি, তাহলে এফএক্স নিলে আপনার বাকি কি আসতেছে, আপনার হরিজন্টালি সিডিটা বাম দিকে কাজ করতেছে, এজন্য সিডি মাইনাস দিলাম। আর বিসি এর উপাংশ যেটা আছে ওটা ডাইরেকশনটা যেহেতু নিচে, এটা কাজ করবে আপনার কি ডান দিকে, তাহলে আপনার বিসি cos 23 পয়েন্ট সামথিং এই মানটা লিখে দিব, ঠিক আছে, যেটা প্লাস। এভাবে আমি সিডি এর মান অর্থাৎ এফ সিডি এর মান বের করব, ফোর্স অফ সিডি বের করলে এটা আসতেছে টেনশন, সিডি এর মান ঠিকই আছে, টেনশন দিক চেঞ্জ হবে না, ঠিক আছে। সিডি যে দিকে আছে ওই দিকেই থাকবে। এখন আসি ডি পয়েন্টে, আমাদের লাস্ট পয়েন্ট যেটা ছিল ডি পয়েন্ট। আচ্ছা, ডি পয়েন্টের জন্য যদি আমি করতে যাই আমার লাগবে কি বিডি। আমার এই পয়েন্টও লাগবে না, এই পয়েন্টও লাগবে না, কারণ কি আমি অলরেডি কিন্তু এই পয়েন্ট বের করে ফেলছি। আমি ফিগারটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই যে ডি পয়েন্টে আসলাম, আমি কিন্তু এডি এর মান বের করে ফেলেছি এ থেকে, আর আমি সিডি এর মানও বের করে ফেলেছি কার থেকে, সি থেকে। তাহলে আমার এখন ডি পয়েন্ট শুধু অজানা আছে কি এই বি বিডিটাই। তাহলে আমি যেগুলো অজানা শুধু এগুলোই লিখবো। ডি পয়েন্টে আসলাম, আমি কি করলাম, বিডিটা অজানা, বিডিটা লিখলাম আর হচ্ছে নিচে এক্সটার্নাল ফোর্সটা লিখলাম। এখন আমি সামেশন অফ এফ নিব, কার মান বেড়ে যাবে, বিডি এর মান বেড়ে যাবে, শেষ। তাহলে টেনশন হিসেবে আছে। এইভাবে আমি প্রত্যেকটা ফোর্স আমি বের করে ফেললাম, ঠিক আছে। প্রত্যেকটা ফোর্স অর্থাৎ মেম্বার ফোর্সের মান বের করে ফেললাম, এটা হচ্ছে আমার জয়েন্ট মেথড। এখন আমরা আরেকটা জয়েন্ট মেথডের অঙ্ক করবো, এটাও খুব ইজি। খেয়াল করেন, এটা একটা প্লেন ট্রাস, এখানে আপনার সাপোর্ট কোন জায়গায়, এইটা হইতেছে সাপোর্ট আর এটা হইতেছে সাপোর্ট, তাহলে এখানে দুইটা সাপোর্ট। আর এখানে এক্সটার্নাল ফোর্স জয়েন্ট বরাবর দিয়েছে, একটা 10 কিলোনিউটন, একটা 5 কিলোনিউটন। এখানে ডিসটেন্স গুলো দিছে, এটা 6 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার, এই সাইডের গুলো 3 মিটার করে, আর উপরে হাইটটা হচ্ছে 4 মিটার। আপনাকে প্রথমে জয়েন্ট মেথড করার আগে কি করতে হবে, সি পয়েন্টে এবং ই পয়েন্টে রিঅ্যাকশন ফোর্স বের করতে হবে, প্রথম যেটা কন্ডিশন। তো রিঅ্যাকশন ফোর্স বের করার জন্য আপনার যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিলেই হয়, আপনি আগে সি তে নেবেন না ই তে নেবেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। তবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি সি তে মুভমেন্ট নিই তাহলে আপনার এই বি পয়েন্টের লোডটা আসবে, এ পয়েন্টের লোডটা আসবে, আর ই তে এটা কি সাপোর্ট, এটা রুলার সাপোর্ট, এই যে এখানে যে চাকা দিছে তাহলে এটা কি সাপোর্ট, রুলার সাপোর্ট। তাহলে এখানে একটা শুধু ভার্টিক্যাল ফোর্স আছে অর্থাৎ রিঅ্যাকশন আছে, এই রিঅ্যাকশনটা আসবে। তাহলে সি পয়েন্টে আপনার যদি মোমেন্ট নেই, একটা দুইটা তিনটা, তিনটা ফোর্স আসবে। এইভাবেই করে আমি কি এই অজানা রিঅ্যাকশনটা
অর্থাৎ আর ই ওয়াই আর ই ওয়াই এর মানটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে যেখানে মোমেন্ট নিব ওইখানে রিঅ্যাকশন কিন্তু কাউন্ট করতে হয় না, এটা মাথায় রাখবেন। সি পয়েন্টে যেহেতু মোমেন্ট নিচ্ছি, সি পয়েন্টে যে রিঅ্যাকশন গুলো আছে এগুলো কিন্তু আর আসবে না। সো প্রথম যেটা কন্ডিশন, আমি সি পয়েন্টে কি নিলাম, মোমেন্ট নিলাম। ওরা কি করলো, ওরা অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরলো, সমস্যা নাই। মোমেন্ট নেওয়ার সময় আপনি অ্যান্টি ক্লক কে পজিটিভ ধরেন বা ক্লকওয়াইজ কে পজিটিভ ধরেন, আপনার মান কিন্তু একই আসে। তাহলে 5 ইনটু কি লিখবো, 6 মিটার। কেন, 5 থেকে সি এর ডিসটেন্স হচ্ছে 6, তাহলে 5 6 30। তাহলে 5 ইনটু 6, এটা আপনার কিভাবে ঘুরতেছে, এটা আপনার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এই জন্য ওরা কি দিল, অ্যান্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরলো। 10 ইনটু কত হবে, এদিকে 6 এদিকে 6 12, তাহলে 10 এর সাথে আপনার ডিসটেন্স হবে 12। 10 ইনটু 12, ঠিক আছে। এটা কিভাবে, এটা সি এর সাপেক্ষে এইভাবে ঘুরতেছে, কিভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা পজিটিভ ধরছে। আর কি আছে, আরেকটা ফোর্স আছে যেটা হচ্ছে ইভো, ই এর রিঅ্যাকশনটা, এটাকে আর ই ওয়াই লিখবেন আর কি, ওরা ই লিখছে, আপনি আর ই ওয়াই লিখবেন। তাহলে আর ই ওয়াই ইনটু, যেহেতু আমার রিঅ্যাকশন এদিকে, তাহলে আমার ডিসটেন্সটা হবে এটা, কারণ ভার্টিক্যাল নিতে হবে, ঠিক আছে। তাহলে ডিসটেন্স হবে 3। তাহলে আর ই ওয়াই কিভাবে ঘুরতেছে, আর ই ওয়াই ঘুরতেছে আপনার ই থেকে সি এর দিকে ক্লকওয়াইজ, তাহলে এটা দিব মাইনাস, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কে প্লাস ধরছে, ক্লকওয়াইজ কে দিব মাইনাস। তাহলে আর ই ওয়াই ইনটু 3 ইকুয়াল টু 0। তো সেখান থেকে আর ই ওয়াই মান কত বের হলো, 50। তাহলে 50 যেটা প্লাস আসছে, অর্থাৎ আমি উপর দিকে ধরছিলাম, তাহলে উপরের দিকেই হবে, ঠিক আছে। তাহলে আমি রিঅ্যাকশন একটা বের করলাম। এখন আমার রিঅ্যাকশন এখানে, এটাকে হিঞ্জ সাপোর্ট বা পিন সাপোর্ট বলে। এই সাপোর্টে কয়টা রিঅ্যাকশন থাকবে, দুইটা, একটা আপনার হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি। সো আপনার হরিজন্টাল যে রিঅ্যাকশনটা আছে ওটা কি হবে, ওটা 0 হয়ে যাবে। কেন, কারণ দেখেন আপনি হরিজন্টালি কোনো এক্সটার্নাল ফোর্স নাই, তাহলে আপনি কি লিখবেন, cx সমান, অর্থাৎ আর cx ইকুয়াল টু 0 লিখবেন, ঠিক আছে। তাহলে আর cx ইকুয়াল টু 0 লিখে ফেলবেন। হ্যাঁ, তাহলে আপনার আর cy, আর cy এর মানটা বের করতে হবে। আর cy কাজ করতেছে উপরে, আমি উপরে ধরে নিলাম। তাহলে আমার উপরে এই ফোর্সটার জন্য আপনি খেয়াল করেন, নতুন করে আবার কিন্তু ইতে মুভমেন্ট নিতে হবে না, ঠিক আছে, এত কষ্ট করা লাগবে না। আপনার এটা অজানা, ইটা জানা, 5 নিউটন জানা, 10 নিউটন জানা, আপনি সামেশন অফ Fy অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স গুলো সামেশন নিলে আপনি কি পেয়ে যাবেন, আপনি RCy পেয়ে যাবেন। তাহলে আসি, সামেশন অফ Fy ইকুয়াল টু 0 ধরলাম, 10 নিচে 5 নিচে, তাহলে 10 আর 5 মাইনাস ধরলাম, এদিকে ইটা কাজ করতেছিল উপরে, তাহলে এটা প্লাস হবে, ই এর মান হচ্ছে 50, অর্থাৎ ইতে যে রিঅ্যাকশনটা ছিল REY এটা 50, তারপর আসবে RCy, ঠিক আছে, RCy এটা উপরে তাই প্লাস। এখান থেকে আমি RCy এর মানটা কি করলাম, 35, এটা পেলাম কিন্তু মাইনাস। তাহলে আমি যে উপরে ধরলাম সেটা উপরে হবে না, সেটা ডাইরেকশনটা হবে কি নিচে, যেহেতু এটার মান আসছে কি মাইনাস। তো RCyটা আমি নিচে দিব। তাহলে আমি রিঅ্যাকশন বের করে ফেললাম। প্রথম যে জয়েন্ট মেথডের কন্ডিশন কি, আগে রিঅ্যাকশন বের করা। তো রিঅ্যাকশন বের করে ফেললাম। এখন চলে যাব জয়েন্ট মেথড, ঠিক আছে। আমি বললাম যে কোনো একটা জায়গা থেকে আমাকে ম্যাথ করে করে চলে আসতে হবে, ঠিক আছে। আপনি চাইলে সি পয়েন্ট থেকে শুরু করতে পারেন, চাইলে আপনি ই পয়েন্টে করতে পারবেন না, কারণ ই পয়েন্টে আপনার একটা দুইটা তিনটা ফোর্স, সেখানে এই দুইটার কিন্তু দুইটা করে উপাংশ হবে। সো ই পয়েন্টটা করবেন পরে। আপনি আইদার সি পয়েন্ট থেকে শুরু করতে পারেন, না হলে আপনি এ পয়েন্ট থেকে শুরু করতে পারেন, ইটস আপ টু ইউ, ঠিক আছে। সি পয়েন্ট থেকে শুরু করতে পারবেন অথবা এ পয়েন্ট থেকে শুরু করতে পারবেন। আমরা যেটা করব, আমরা এ পয়েন্ট থেকে শুরু করি, ঠিক আছে। আগের ম্যাথে অ্যাঙ্গেল দিয়ে করছিলাম, এখন আমরা ট্রায়াঙ্গেল সূত্র দিয়ে করব, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল করা যে ভাগটা আছে, এটার উপাংশ দুইটা ভাগে ভাগ হবে। উপাংশ ভাগ করতে হলে আইদার sin থিটা cos থিটা ইউজ করতে হয়, না হলে এই ট্রায়াঙ্গেল সূত্র ইউজ করতে হয়। দুইটা ভাবে আমরা কি করতে পারি, অ্যাঙ্গেলের মান বসাতে পারি। তো আসেন এটা কিভাবে করব। হ্যাঁ, প্রথমে যেটা করতে পারি, এই পয়েন্টটাকে যখন আমি ভাগ করব, একটা জয়েন্ট নিব, এটা কি কি ফোর্স আসবে সেটা দেখি। পুরো 10 নিউটন আসতেছে, এদিকে এফ এবি আসতেছে, এফ এবিটাকে টেনশন হিসেবে ধরবো, এটা ডিরেকশন হবে বাইরে, এদিকে এফ এডি আসবে, এফ এডি ডিরেকশনটা হবে বাইরে। সো এই মোটামুটি এই তিনটা ফোর্সই আসছে, ঠিক আছে। কেন, এখন আপনার এটা হরিজন্টালি আছে, এটার কোনো অ্যাঙ্গেল লাগবে না, কিন্তু এটা যেহেতু অ্যাঙ্গেল করা আছে, এটা যেহেতু অ্যাঙ্গেল করা, এটা যদি ভার্টিক্যালি থাকতো তাহলে কিন্তু লাগতো না। যেহেতু এটা অ্যাঙ্গেল করা আছে, এটাকে ট্রায়াঙ্গেল হিসেবে আমাকে কাউন্ট করতে হবে। কেমনে, আচ্ছা দেখেন, এই লাইনটার জন্য নিচের ভূমি কত, 3 মিটার, তাহলে আমি এখানে ভূমিতে কত দিয়ে দিলাম, 3 মিটার। এই লাইনটার জন্য আপনার ভার্টিক্যাল ডিসটেন্স কত, 4, তাহলে আপনি ভার্টিক্যাল ডিসটেন্স কত দিয়ে দিলেন, 4। তাহলে আপনি 3 4 কি করবেন, একটা ত্রিভুজ এঁকে লাইনটার পাশে 3 4 বসা দিলেন। এভাবে আপনি পিথাগোরাস দিয়ে অতিভুজটা বের করলেন, কত আসলো 5। পিথাগোরাস মানে কি, √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার করলে আপনার কত আসে, 5।
তাহলে অতিভুজটা পিথাগোরাস করে 5 বসায় দিলে বাস আমার কিন্তু ট্রায়াঙ্গেলের সব মান বের করা শেষ। এখন আর কিছু করা লাগবে না। এখন চলে যাব সামেশন অফ fx এবং fy। তো একটা জিনিস খেয়াল করেন আগের মতো, আমি যদি সামেশন অফ fx নিই, আপনার দুইটা ফোর্স অজানা থাকবে, একটা হচ্ছে fab fad। সামেশন অফ fx আমি নিব না, তাহলে আমি কি নিব সামেশন অফ fy। সামেশন অফ fy যদি নেই, আপনার fad টা কি হয়ে যাবে, ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে, কারণ এটা তো হরিজন্টাল, এটা তো আর fy টা আসবে না। তো প্রথমে সামেশন অফ fy নিব, ঠিক আছে, ইকুয়াল টু 0 ধরলাম। tan টা আপনার কাজ করতেছে নিচে, নিচে কাজ যেহেতু করতেছে, আমি tan এর আগে কি দিলাম, মাইনাস দিলাম। আপনি খেয়াল করেন f এর রূপাংশ আসবে এইদিকে, ঠিক আছে, f এর রূপাংশটা লেখার সময় একটু খেয়াল করেন, প্রথমে f এর লিখে ফেলতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস, এরা আগে মাইনাস কেন দিল, কারণ এটা ছিল কি, আমি এটার ডিরেকশনটা দিয়েছিলাম বাহিরের দিকে। এখানে একটা জিনিস আপনারা জয়েন করে দিবেন, যেটা হচ্ছে ডিরেকশন। এই ডিরেকশনটা বাহিরে, এই ডিরেকশনটা বাহিরে, এটা একটু একটা দিবেন। সো এই ডিরেকশনটা যেহেতু বাহিরে, একটু রূপাংশ কাজ করতেছে আপনার বাহিরে, বাহিরে মানে নিচে। সো নিচে যেহেতু কাজ করতেছে, নিচে আপনি মাইনাস ধরবেন, যেহেতু ট্যানটাও নিচে তাহলে মাইনাস, আর এটা রূপাংশ যে নিচে কাজ করতেছে এটা মাইনাস। এখন আসলে রূপাংশটা কিভাবে লিখবো, প্রথমে fad লিখে ফেলতে হবে, fad লিখে ফেললাম, সাথে গুণ দিব। আপনার নিচে দেখেন, নিচের যে ডিসটেন্স, নিচের ডিসটেন্সটার সাথে প্যারালালি কি আছে, 4 আছে না, অর্থাৎ এই বরাবর লাইন টানলে এই লাইনটার সাথে কি আছে, 4 আছে, অর্থাৎ এই লাইনটাই বোঝায়। তাহলে এই ডিসটেন্সটা থাকবে উপরে 4, আর নিচে থাকবে সবসময় কি, নিচে সবসময় আপনার অতিভুজ। তাহলে 4 এর নিচে কি দিলাম, অতিভুজ। যখন হরিজন্টাল উপাংশ আঁকতে যাব, উপরে দিব 3, নিচে দিব 5। যখন ভার্টিক্যাল আঁকতে যাব, উপরে দিব 4, নিচে দিব 5। তাহলে এভাবে করে আমি উপাংশ লিখতে পারি। অর্থাৎ এটার অ্যাঙ্গেল যদি এই জায়গায় থাকতো, তাহলে fad sin থিটার মান যে কথা, fad 4/5 এর মান একই কথা, বুঝা গেছে। এখন fad sin থিটার মান যে কথা, fad 4/5 একই কথা। সো আমি এখানে নিচে যখন লিখতে যাব উপাংশটা, fad এর সাথে কত দিব, 4, আর নিচে দিব 5। এভাবে করে আমি কি করলাম, fad এর মান বের করে ফেললাম। fad এর মান আসে মাইনাস, তাহলে আমি যে এটা বাইরে ধরছিলাম এটা টেনশন হবে না, এটা হবে কি ভিতরে। তাহলে মাইনাস যেহেতু আসছে, আমি এটার আগে কি করলাম, একটা কোথায় fad এর মানের আগে একটা মাইনাস লিখিয়ে এটার কম্প্রেশন লিখে দেবো, কি লিখে দিব, কম্প্রেশন। এখন আসি, বাকি যে ফোর্সটা ছিল fab, সেটা বের করতে হলে কি করতে হবে, সামেশন অফ fx নিতে হবে। সামেশন অফ fx নিলাম, তাহলে fx আসবে, ঠিক আছে, আর কি আসবে, fad এর উপাংশটা আসবে, এটা আসবে না কারণ এটা ভার্টিক্যালি কাজ করে। তো fad এর উপাংশ নিতে হলে কি করতে হবে, এটা কাজ করতেছে বাহিরে, অর্থাৎ তার মানে ডান দিকে, তাই এটা প্লাস। এখন fad এর উপাংশ নিতে হলে আগে fad লিখতে হবে, ইনটু দিব, যেহেতু এটা এইদিকে কাজ করতেছে, তাহলে এই বরাবর ডিসটেন্সটা কত, 3, এর উপরে থাকবে 3, নিচে থাকবে 5, ঠিক আছে, নিচে সবসময় অতিভুজ থাকে। তাহলে fad এর উপাংশটা হবে এই সাইডে, অর্থাৎ 3/5, fad * 3/5। আর এটা ডিরেকশনটা যেহেতু বাহিরে, এটা এদিক দিয়ে এটাকে কাটলে এটার উপাংশটা হবে বাহিরে, ঠিক আছে, তো অর্থাৎ ডান দিকে, তাহলে এই দুটোটাই প্লাস। এভাবে আমি কি করলাম, fad এর মান বের করলাম প্লাস, তাহলে fad এর মান কি আসলো, আপনার প্লাস আসলো। এখানে একটা জিনিস খেয়াল করবেন, fad এর মান বসানোর সময় আপনার -12.5 এ বসাতে হবে, ঠিক আছে। তো fab এর মান কত আসলো, 7.5। তাহলে আমি দুটো ফোর্স বের করে ফেললাম, পয়েন্টে জয়েন্ট মেথড করে আমি fab আর fad এর মান বের করে ফেললাম। তাহলে এইভাবে করে আমি কি করলাম, দুটো ফোর্স বের করে ফেললাম, শেষ। এখন চলে যাব কোন মেথড, কোন পয়েন্টে গেলে আমি আগে রিঅ্যাকশন নিতে পারবো সেটাই দেখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে ওরা এ পয়েন্টটা থেকে শুরু করে ওরা কোথায় আসলো, ওরা ডি পয়েন্টে আসলো। আপনি চাইলে সি পয়েন্টে করতে পারেন, ঠিক আছে, তো ওরা ডি পয়েন্টে আসলো। ডি পয়েন্টে এসে কি করছে, কয়টা ফোর্স আছে এগুলোকে সুন্দর করে ভাগ ভাগ করে এইভাবে লিখতে হবে। ডি পয়েন্টে যদি আসেন, আপনার কয়টা ফোর্স আসে, একটা, দুইটা, তিনটা। এদিকে কাজ করতেছে এফ ডি, এটা ডিরেকশন দিবেন বাইরে। এদিকে কাজ করতেছে এফ ডিবি, ডিপি, তাহলে এফ ডিবি ডিরেকশন বা বাহিরে, বাহিরে করে লিখে দিবেন। আর এদিকে কম্প্রেশন ফোর্স কাজ করতেছে, অর্থাৎ এডি এর মান যেটা বের করছি এফ, এটা ছিল মাইনাস, সেজন্য এটা ডিরেকশনটা কোথায় দিলাম, ভিতরে। খেয়াল করবেন, ঠিক আছে, এটা ডিরেকশনটা হবে ভিতরে, কারণ এর আগে যে এফ ডি বের করছি, অর্থাৎ এফ এডি বের করছি, এটা কি ছিল, মাইনাস। মাইনাস হওয়ার কারণে এটা ডিরেকশনটা হয়ে গেছে কি, ভিতরে। তাহলে এরপরে কি করতে হবে, এগুলো অ্যাঙ্গেল করা আছে, এগুলো ট্রায়াঙ্গেলের মান বসাতে হবে। ট্রায়াঙ্গেলের মান বসানোর সময় দেখেন, আপনার এটার ভূমি হচ্ছে 3, উচ্চতা হচ্ছে 4। আপনার এটার ভূমি কত হবে, এটার ভূমি, এটার জন্য ভূমি কিন্তু 6 হবে না, অনেক সময় অনেকে ভুল করে ফেলবে।
দেখেন এই বাঘটা আপনার কত মিটার জায়গা নিছে, এই বাঘটা নিছে আপনার এটার অর্ধেক, 6 এর অর্ধেক। সো এটার জন্য ভূমি হবে আপনার 3, আর এটার জন্য উচ্চতা হবে কত 4। তাহলে আপনার উচ্চতা 4, ভূমি 3, এটার জন্য উচ্চতা 4, ভূমি 3। এভাবে করে আপনি অতিভুজগুলা পিথাগোরাস দিয়ে বের করে ফেললেন 5 5। তাহলে এভাবে করে আপনি ডি পয়েন্টে কি করলেন, জয়েন্ট মেথডটা আঁকলেন। আঁকার পর আমাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, আমি সামেশন অফ এফ নিব না এফ ওয়াই নিব। আমি যেটা দেখতেছি, আমি যদি সামেশন অফ এফ ওয়াই নিই তাহলে আপনারা এই ফোর্সটা আসবে আর এই ফোর্সটা আসবে। সো দুইটা ফোর্সের মধ্যে একটা জানি আর একটা জানি না। সো এফ ওয়াই দিলে আপনার এফ টিভি ইজিলি বের হয়ে যাবে। আর যদি এফ এক্স নিই তাহলে কিন্তু এই দুটাই অজানা, তাহলে আপনার এফ এক্স দিলে মান বের হবে না। আগে নিতে হবে, আগে এফ ওয়াই কে নিতে হবে। সো এটা যেহেতু নিচে কাজ করতেছে, এটার উপাংশ যদি নিই ভার্টিক্যালি, এটার উপাংশ নিচে কাজ করবে, নিচে মানে নিচের দিকে, তাহলে এটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? তাহলে মাইনাস এফ টি এ, মাইনাস এফ ডি এ, এই মানটা হবে কি 4/5। তাহলে উপাংশের মান হবে কত 4/5, কারণ ডিসটেন্স হচ্ছে নিচে মানে এইভাবে। তাহলে এইভাবে হলে আগে উপরে 4 আসবে আর নিচে সবসময় 5 দিবে, মানে অতিভুজটাই দিবে। তাহলে f মাইনাস এফ ডি এ 4/5, মাইনাস কেন, কারণ এটা ফাংশনটা নিচে কাজ করতেছে, অর্থাৎ নিচে কাজ করলে মাইনাস ধরে নিবে। এবার আসি এফ টিভি, এটার উপাংশ কাজ করতেছে বাইরে, যেহেতু আমি টেনশন হিসেবে ধরে নিছি। তাহলে বাইরে কাজ করলে আপনার এটা উপাংশ হবে উপরে, বাইরে মানে উপরে। যখন এটাকে ভাগ করবো, একটা এভাবে যাবে একটা এভাবে, এটা হবে উপরে, উপরে গেলে কি হবে, উপরে গেলে হবে প্লাস। তাহলে প্লাস এফ ডিবি এটার উপরে, তাহলে এটা ডিরেকশন হচ্ছে 4, যেহেতু এটার সাথে প্যারালালি 4 আছে, তো উপরে দিব 4, নিচে দিব 5। তাহলে প্লাস এফ ডিবি 4/5 ইকুয়াল টু 0। এভাবে করে আমি এফ ডিবির মান পেয়ে গেলাম। এফ ডিবির মান কত পাইলাম, প্লাস, অর্থাৎ এখানে যে বাইরে ধরে নিচ্ছি তাহলে বাইরে ঠিকই আছে, ওটা টেনশন। তাহলে এফ ডিবি ইকুয়াল টু টেনশন দিয়ে দিলাম। সো আমি এফ ডিবি জানলাম, এফ ডি এ জানলাম, এখন আমাকে এফ ডি এর মান বের করতে হবে। সো এফ ডি এর মান কিভাবে বের করব, এফ ডি এর মান কিভাবে বের করব, এফ ডি এর মান সামেশন অফ এফ এক্স নিয়ে বের করব। সামেশন অফ এফ এক্স নিলে কয়টা ফোর্স আসবে, একটা দুইটা তিনটা, এটা খেয়াল করতে হবে। এই দুইটা যে অ্যাঙ্গেল করা আছে এদের উপাংশগুলো আসবে আর এটা নিজেই আসবে। তো কয়টা আসবে, আপনার তিনটা ফোর্স আসবে। এটা ডিরেকশন নিচে, অর্থাৎ এটা কাজ করতেছে ডান দিকে, তাহলে এফ ডি এর প্লাস হবে এফ ডি এ ইনটু 3/4। 3 কেন, কারণ এটা নিচের মানটাই নিতে হবে 3/5। এফ ডিবি উপরে কাজ করতেছে, অর্থাৎ এটাকে যদি ভাঙি এটা আসবে এই সাইডে, ঠিক আছে? এটাও ডান দিকে কাজ করতেছে, তাহলে প্লাস এফ ডিবি আপনার 3/5 হবে, কারণ কি নিচের মানটা নিতে হবে 3/5। এফ ডিবি 3/5 প্লাস এফ টি, এটার কোনো উপাংশ নাই কারণ এটা ভার্টিক্যালি কাজ করতেছে। এভাবেই করে আমি এফ ডিবি এর মান কি পাইলাম, মাইনাস, তাহলে এটাকে ধরে নিতে হবে কম্প্রেশন। এফ ডি এর মান কম্প্রেশন, শেষ। এভাবে করে আমি ডি পয়েন্টের জন্য কি করলাম, অজানা এ ফোর্স পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস খেয়াল করে, একটা দুইটা তিনটা চারটা মেম্বারের মান আমরা পেয়ে গেলাম। এর পরবর্তী কি করতে হবে, আমি বি পয়েন্টের জন্য আঁকলাম। এর পরবর্তী চলে যাবে কোন পয়েন্ট, বি পয়েন্টের জন্য। বি পয়েন্টের জন্য যদি আমি জয়েন্ট মেথড আঁকতে চাই, কয়টা ফোর্স আসবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এক্সটার্নাল ফোর্স সহ টোটাল 5টা ফোর্স চলে আসলো। সো আমি এর আগে এখানে কি পাইলাম, এটা টেনশন ফোর্স পাইছিলাম এফ বি এ 7.5, ঠিক আছে? এফ বি এ বা এফ এ বি কোথায় পাইলাম, এই যে এফ এ বি টেনশন 7.5, সেটা আমি কোথায় লিখবো, ডি পয়েন্টে যখন জয়েন্ট মেথড দিব ওই জায়গায় লিখে দিলাম। 5 তো উপর থেকে কাজ করতেছে, এটা লিখলাম। এফ ডিবি এর মান একটু আগে বের করছি, যেটা টেনশন 12.5। এফ ডিবি এর মান কত ছিল, 12.5, এটা লিখলাম। এখন আমাকে এফ ডিই এর মান বের করতে হবে। এখন এফ ডিই এর মানটা অজানা, আর এদিকে এফ বিসি এর মানটা অজানা, ঠিক আছে? তাহলে আপনার দুইটা ফোর্স অজানা, এফ বিই আর একটা হচ্ছে এফ বিসি। এই দুইটা ফোর্স অজানা, এই দুটার জন্য আমাকে কি করতে হবে, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই নিতে হবে। সো আমি যদি প্রথমে এফ এক্স নিই, আমার কিন্তু দুইটা ফোর্স অজানা থাকবে। সো আমি প্রথমে এফ এক্স নিতে পারবো না, আমাকে কি করতে হবে, সামেশন অফ এফ ওয়াই নিতে হবে। সামেশন অফ এফ ওয়াই নিলে আপনার এফ বি বের হয়ে যাবে। তাহলে সামেশন অফ যদি এফ ওয়াই নিই, খেয়াল করতে হবে কয়টা ফোর্স আসবে, একটা দুইটা তিনটা, এগুলো হরিজন্টাল, এই জন্য এগুলো আসবে না। সো এফ ওয়াই নেওয়ার সময় 5টা নিচে কাজ করতেছে, এই জন্য মাইনাস। এফ বিডি এর মান যেহেতু বাইরে হওয়া মানে এটা নিচে কাজ করতেছে, তাহলে এটাও মাইনাস। এফ বি এর মানও যেহেতু টেনশন ধরে নিলাম বাইরে, তাহলে এটা কি হবে, এটাও নিচে কাজ করতেছে। সো তিনটা মাইনাস, তিনটা কি হবে, মাইনাস, যেহেতু তিনটা নিচের দিকে কাজ করতেছে। এখন আসি এটার উপাংশ কিভাবে নিব। এটার উপাংশ নিব আপনার প্র্যাকটিক্যালি কত হবে, প্র্যাকটিক্যাল এ বরাবর নিলে আপনার এ বরাবর মানটা কত 4, তাহলে 4/, এটার মান হবে 5, তাহলে 4/5, ঠিক আছে? এফ ডিবি এর সাথে কি করব, 4/5।
তারপর আপনার এফ বি এর সাথে কত করব, এফ বি এর মানটা হবে আপনার এটার সাথে আছে 4, অর্থাৎ 4/5, এখানেও দিব 4/5। এভাবে করে উপাংশ মানগুলো লিখে ফেললাম। এখান থেকে অজানা কত ছিল, এফ বি এর মান আসলো মাইনাস এত। তাহলে এফ বি এর মান আমি যে টেনশন করলাম এটা হবে কি আসলে কম্প্রেশন। তাহলে এফ বি এর মানের পাশে আমি কি লিখলাম, কম্প্রেশন লিখে দিলাম, শেষ। তাহলে এরপর সামনে এফএক্স নিব। এফএক্স নিলে কয়টা ফোর্স আসবে, একটা দুইটা তিনটা চারটা। এফএক্স নিলে আপনার কয়টা ফোর্স আসবে, চারটা, একটা দুইটা তিনটা চারটা। সো এফবিসি এদিকে ধরে নিলাম টেনশন, এজন্য এটা প্লাস ধরলাম। এটা হবে আপনার এই সাইডে, তাহলে এই বাম দিকে গেলে কি হবে, মাইনাস 7.5। এরপর এটার উপাংশ হবে আপনার কত, এফবিডি 3/5, ঠিক আছে, এফবিডি 3/5। এটার উপাংশ হবে কত, এটা যেহেতু এই সাইডে কাজ করতেছে এটার উপাংশ হবে আপনার বাম দিকে, এজন্য মাইনাস। এফবি যেহেতু এই সাইডে কাজ করতেছে এটার উপাংশ হবে আপনার ডান দিকে, সো এটা হবে কি প্লাস। তাহলে এফবিডি 3/5 দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এই যে এফবিডি 3/5, বিডি এর মান তো এফবি 3/5, বি এর মান একটু আগে বের করেছি এজন্য এটাকে কি দিলাম, মাইনাস 3/5 ইন্টু 18.75। সো একটা জিনিস খেয়াল করবেন, আমি এফবি এর মানটা কি করলাম, আমি এফবি এর মানটা টেনশন হিসেবে ধরে নিই। পরবর্তী যখন আমি এফএক্স নিলাম, আমি এফবি এর মানটা কি ধরলাম, ধরে নিলাম যে এফবি এর মানটা উপরে কাজ করতেছে, যেহেতু এর আগে এফবি কি কম্প্রেশন আসছে। এফবি এর মান যদি উপরে কাজ করে, এফবি এর উপাংশ হবে আপনার কোন দিকে, বাম দিকে। আর বাম দিকে হলে কি হয়, মাইনাস। আমি তো মাইনাস আগে দিয়ে দিছি, সো আমি কিন্তু এখানে আনসারে বসার সময় এফবি এর মান মাইনাস বসাতে পারবো না, যেহেতু আমি নাম্বারের ডিরেকশন চেঞ্জ করে দিছি, এজন্যই তো এটা মাইনাস লিখছি। সো আমি এখন আর বসানোর সময় কি মাইনাস লিখতে পারবো না, আমাকে প্লাসের মানটা বসাতে হবে। এভাবেই করে আমি সামেশন অফ এফবিসি বের করে ফেললাম, যেটা প্লাস আসে তাহলে এটাকে টেনশন লিখলাম, ঠিক আছে। এভাবে করে এফবিসি বের হলো। তাহলে আমার পুরো ক্লাসের মধ্যে 1 2 3 4 5 6টা বার মান বের হয়ে গেল। এখন শুধু আর মান বাকি আছে কোনটা, এফসি এর মান। এফসি এর মানটা কিভাবে নিতে পারি, সি পয়েন্টে আমি সি পয়েন্টের জন্য লিখে বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো ওরা কি করলো, ওরা আরো কঠিন করে ফেললো। আমার কথা হচ্ছে তো কঠিন করার দরকার নেই, আপনি সি পয়েন্টে লিখলে হয়ে যাবে। সি পয়েন্টে আপনার একটা দুইটা তিনটা ফোর্স আসবে, কিন্তু ওরা এই পয়েন্টের জন্য বের করলো, ঠিক আছে, সমস্যা নাই। এই পয়েন্টে তাহলে আপনার দেখেন এই বারটা জানা আছে, এই বারটা জানা আছে, ঠিক আছে। আর এই পয়েন্টে একটা যে রিঅ্যাকশন ফোর্স আসছিল ওটা লিখতে হবে। এই পয়েন্টের জন্য রিঅ্যাকশন ছিল আপনার 50, রিঅ্যাকশনটা দেখালেন 50। এই ডি এর মান ছিল কি আপনার 15, ঠিক আছে, কম্প্রেশন। তারপর আপনার এফ বি এর মান ছিল কম্প্রেশন 18 দেখালেন। তারপর এফ ইসি এর মান ছিল আপনার, এটা বের করতে হবে, সেজন্য এটা আমি টেনশন হিসেবে ধরে নিলাম, ঠিক আছে। এভাবে করে আপনাকে অ্যাঙ্গেল যেগুলো অ্যাঙ্গেল করা আছে ফোর্স, ওগুলাকে কি করতে হবে, ট্রায়াঙ্গেলের মান বসাতে হবে। তো দেখেন এখানের জন্য এটা হাইট হচ্ছে 4 আর নিচে হচ্ছে 3 এই বারের জন্য, ঠিক আছে। তাহলে 4/3। তারপর এই বারটার জন্য আপনার হাইট হচ্ছে 4 আর নিচের মান হবে কত, এই বারটা আপনার দখল করে 6 এর অর্ধেক, ঠিক আছে। তাহলে 3 দিতে হবে। তাহলে পিসি এর নিচে দিব, এফ বি এর নিচে দিব 3। তাহলে 4/3 দিয়ে এভাবে করে আমি কি নিলাম, আমার লাগবে ইসি এর মান। আমি সামেশন অফ এফ ওয়াই নিলে কাজ শেষ, অথবা সামেশন অফ এফ এক্স নিলেই কাজ শেষ। যখন একটা নিলে আমি কি পেয়ে যাচ্ছি, ইসি। ওরা এফ এক্স নিল, এফ ওয়াই দিয়েও করা যাবে, সমস্যা। তাহলে এফ এক্স বরাবর যদি আমি ফোর্স গুলো নিই, আমার এফ বি আসবে, এফ ডি আসবে আর এফ ইসি আসবে, তিনটা ফোর্স আসবে শুধু, এটা আসবে না, ঠিক আছে। এটা ভার্টিক্যালি কাজ করে। তো এটা যেহেতু ডাইরেকশন বাহিরে, এটা কাজ করতেছে ডান দিকে, তাহলে এফ ইসি আপনার 3/5 হবে, ঠিক আছে। এফ ইসি 3/5, এটা প্লাস। এটা কাজ করতেছে নিচে, অর্থাৎ এটা যদি আমি ফোর্স ভাঙি, এটা আসবে কি ডান দিকে, ঠিক আছে। এটা নিচে কাজ করতেছে, তাহলে এটার অংশ হবে কি ডান দিকে। তাহলে এফ ই বি আপনার আসবে 3/5, কারণ কি নিচে এই হরিজন্টাল মানটাই নিতে হবে 3/5। তাহলে এফ ইসি 3/5 এর মান বসালাম। এরপর আপনার ইডি এর মান কত আসছে, এই যেটা ডান দিকে কাজ করবে 15, এটা প্লাস। এভাবে করে আমি কি বের করলাম, অথবা এফ ইসি এর মান মাইনাস আসছে, তো এই মানটা হবে কি মাইনাস, যেহেতু এটা মাইনাস আসছে এটা হবে কি কম্প্রেশন। তাহলে আমি এভাবেই করে প্রত্যেকটা ট্রাসের জয়েন্ট মেথড করে কি করলাম, মেম্বারের ফোর্স গুলো বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা এভাবে দেখাই দিলাম। তো ওরা একটা চেক দিল, সি পয়েন্টে একটা রিঅ্যাকশন নিয়ে লাস্টে চেক দিবে, দিল যে পুরো সব পয়েন্টে তো ওরা কি নিল, জয়েন্ট নিল, লাস্টে সি পয়েন্টটা ছিল আমার, মানে যেটা বের করি না, সি পয়েন্টের জন্য আমি এই জন্য চেক দিতে পারি। কিরকম, সি পয়েন্টে যে ফোর্স গুলো আসতেছিল ওগুলো ড্র করে ফেললাম, সি
সি পয়েন্টে C1 মানে যে রিঅ্যাকশন ফোর্সটা আগে বের করছিলাম ওটার মান আসছে 35, যেটা ছিল নিচে মাইনাস আসছিল, সো 35 ভাবে দিলাম, অথবা 35টা এখান থেকে নিচে দিলেও সমস্যা নেই, তাহলে 35 দিলাম। এদিকে Cx যেটা ছিল এটা ছিল 0, তারপর আপনার এই সিবি বরাবর যে ফোর্সটা আসছে সেটা লিখে দিলাম, আর সি এর মান একটু আগে যেটা বের করছি সেটা লিখে দিলাম। ঠিক আছে, এটা কম্প্রেশন, এটা টেনশন, এটা কম্প্রেশন, আর এটা কি টেনশন। আমি এখন কি করলাম, সামেশন অফ এফএক্স নিলাম। সামেশন অফ এফএক্স নিয়ে কি করলাম, সামেশন অফ এফএক্স নিয়ে আপনার এটা আসবে আর এটা আসবে, দেখলাম সবগুলো যোগ করলে 0 হয়ে যায়। সামেশন অফ এফএক্স f1 নিলাম, দেখলাম সবগুলো যোগ করলে 0 হয়ে যায়, অর্থাৎ এখানে গিয়ে সামেশন অফ এফএক্স f1 নিলে ফোর্সের মানগুলো কি হয়ে যায়, 0। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে, আমরা যেভাবে অঙ্ক করে আসছি এই জায়গায় এসে যখন ফোর্সের মান সবগুলো 0 হয়ে গেছে, তার মানে আমাদের কি আছে, অঙ্কগুলো ঠিকই আছে। এইভাবে করে আমাদের জয়েন্ট মেথডের প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে করতে হবে। তো এখানে একটা ফিগার আছে, আপনাদের কাজ হলো কি অ্যাসাইনমেন্ট আকারে এখানে প্রত্যেকটা বারের জন্য আপনার ফোর্সের মানগুলো বের করে ফেলতে হবে। প্রথম কাজ হলো কি এ পয়েন্টে এবং বি পয়েন্টে কি করা, রিঅ্যাকশন ফোর্স বের করা। এটা রুলার সাপোর্ট আর এটা হিঞ্জ সাপোর্ট, এখানে দুটো রিঅ্যাকশন আসবে, একটা আর এ ওয়াই আর একটা আর এক্স। এখানে একটা রিঅ্যাকশন আসবে যেটা হচ্ছে আর বি ওয়াই। প্রথমে হচ্ছে আপনার এ পয়েন্টের মোমেন্ট নিয়ে কি করবেন, আর বি ওয়াই বের করে ফেলবেন, তারপর সামেশন অফ এফ ওয়াই নিয়ে আর এ ওয়াই বের করবেন। আর আর এক্স কি হবে, 0 হবে, কারণ হরিজন্টালি কোনো ফোর্স নাই। পরে ফেললে এরপরে আপনি কি করবেন, আপনি ডি পয়েন্ট থেকে শুরু করেন অথবা আপনি এ পয়েন্ট থেকে শুরু করেন, ইটস আপ টু ইউ। পরে আপনি কি করবেন, এ পয়েন্ট থেকে শুরু করলে কিন্তু এখানে হ্যাঁ এ পয়েন্ট থেকে করা যাবে, এ পয়েন্ট থেকে শুরু করে এফ পয়েন্টের পর আপনি কি করলেন, এফ পয়েন্ট বের করার পর আপনি বি পয়েন্টে গেলে আটকে যাবে, ই পয়েন্টে গেলে আটকে যাবে, আপনাকে ডি পয়েন্টে চলে যেতে হবে। ডি পয়েন্টে গিয়ে দুইটার মান বের করলেন, তারপর আপনি এফ পয়েন্ট তো বের করে ফেললেন, এইটা জানেন, তারপর আপনি ই পয়েন্ট করলেন, ই পয়েন্ট করার পর সি পয়েন্ট করলেন, তারপর বি পয়েন্ট করলেন। এভাবে করে প্রত্যেকটা পয়েন্ট করে করে আপনার বারের মানগুলো বের করতে হবে, কোনটা কম্প্রেশন কোনটা টেনশন। তো আপনার মান এগুলো যদি বের হয়ে আসে তাহলে বলবেন যে আপনার ম্যাথ ঠিক আছে, ওকে। আরেকটা প্রবলেম আছে, এটা রুলার সাপোর্ট, এটা হিঞ্জ সাপোর্ট, এখানে আপনার বারগুলো বের করতে হবে। একটু আগে যে আমরা ইকুয়েশনটা করেছি সেম, জাস্ট নিচে ডাইমেনশন গুলো চেঞ্জ করে দেওয়া, ঠিক আছে। এগুলো অ্যাসাইনমেন্ট আকারে করতে হবে এবং এই আনসার গুলো মিলতেছে কিনা দেখতে হবে, চেক করে। আজকের ক্লাস একটুকুই থাকবে, আর স্পেশালি আমি থ্যাঙ্ক দিতে চাই আমাদের মেহেদী হাসান স্যারকে, ওনার কাছ থেকে স্লাইডটা নেওয়া, উনি কষ্ট করে স্লাইডটা বানিয়েছেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ক্লাসে ডিটেইলসে আলোচনা করব। আশা করি সবাই প্রত্যেকটা ম্যাথ খাতা নিয়ে সুন্দর করে বুঝে শুনে নিজেরা প্র্যাকটিস করে করে বের করবেন, ঠিক আছে। আমি আজকে সেকশন মেথডটা করি নাই, কারণ আমরা নেক্সট ক্লাসে সেকশন মেথডটা নিয়ে জানবো, ঠিক আছে। সেকশন মেথড দিয়ে কিন্তু এই বারের মানগুলো বের করা যায়, জয়েন্ট মেথড চাইতে সেকশন মেথড ইজি বেশি। তো আমাকে আগে জয়েন্ট মেথড জানতে হবে, তারপর যাবো সেকশন মেথডে, এই আর কি। তো আমাদের আজকের ক্লাস একটুই থাকবে, ইনশাআল্লাহ আমরা আগামীতে সেকশন মেথড নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।